প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান একের ষষ্ঠ অংশ। ৮। বুড়ো নাগেটের কেবিনে মন্ত্রণা সভা বসেছে। নাগেট সহ নরবরের টেবিল ঘিরে গোল হয়ে বসে আছে ৬ জন লোক। ধূমপান আর ড্রিঙ্কের ফাঁকে ফাঁকে নিচু স্বরে কথাবার্তা বলছে ওরা, আর চোখে সবাইকে লক্ষ্য করছে পোকার পিল। আজকের সবাই সেই প্রধান বক্তা। দেখে মনে হয় ডবল এক্স থেকে আগত ডেক্সটার, এবং ওর যথেষ্ট কর্তৃত্ব রয়েছে অন্যদের উপর। শোনো রাটলার, যতদিন না এই কটেজ ব্যাটার একটা রফা হচ্ছে, তোমার বাথানে কোনো রকম গোলমাল করা চলবে না, সাফ সাফ জানিয়ে দিল পিট। আর ঝুঁকি নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। এবার বরং ফ্লাই প্যানে হানা দাও। ওদের ওখানে বেশ কিছু নাদুস নদুস গরু আছে। তা আছে বটে, কালই কয়েকটাকে দেখেছি আমি। সবগুলো দাঁত বেরিয়ে পড়েছে ডেক্সটারের। তারপর জুয়ারিকে চোখ পাকিয়ে তাকাতে দেখে যোগ করলো, না, আমাকে দেখতে পাইনি, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো বুড়ো খোকা। গরুগুলো আমরা ওয়াইজেডে নিয়ে যেতে পারি সরাসরি। বুড়ো সাইমন দেখলেই খেদিয়ে দেবে। তারপর আগের নিয়মেই পার্লার হয়ে অর্থপূর্ণ মন্তব্য করলো অস্বাভাবিক রকমের লিকলিকে এক তরুণ পাঞ্চার। ওর নাম অ্যাডামস, তবে ডবল এক্সে সবাই ডাকে পোস্ট বা খুঁটি বলে। লিভিং ভাববে সাইমনেরও সায় আছে এতে, বলল আর এক কুচক্রি। এ কথায় সকলে হেসে উঠল সমস্বরে। ওদের হাসির মাঝখানে দরজা খুলে ঘরে ঢুকলো আর একজন অতিথি। তার নাম জনাব লুন্ট। হ্যালো জনাব, বসে পড়ো একটা চেয়ার টেনে, আমন্ত্রণ জানালো পিট। আমি বেশিক্ষণ থাকবো না, জবাব দিল বন্দুকবাজ। নিমেষে থমথমে নীরবতা নামলো ঘরে। উপস্থিত সকলেই বুঝতে পারছে এই নবাগত লোকটা বন্ধুত্বের টানে আসেনি, শুধু একটা কথা জানাতে এসেছি, আমি আর তোমাদের সাথে নেই। ইতি টানলো জনাব। ওর এই ঘোষণার প্রতিক্রিয়া কি হয় দেখার আশায় দাঁড়িয়ে রইল ও। হাত দুটো স্থিরভাবে ঝুলছে দুপাশে। কোনো এর কাছ থেকে বাঁকা হয়ে আছে ঈশ্বর। ও ভালো করেই জানে সূক্ষ্ম সুতোর উপর ঝুলছে ওর জীবন। পিস্তলে ওর দক্ষতা সন্দেহাতীত সর্বজন বিদিত। এই সত্যটি ওকে ঝাঁঝরা হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে এখনো। তাছাড়া ইচ্ছে করেই সকলের শেষে এসেছে ও, এবং ওর পিঠ আধ খোলা দরজার দিকে রয়েছে, ফলে প্রয়োজন দেখা দিলে বেরিয়ে যেতে পারবে ছট করে, এবং অন্যরা সামনে রয়েছে বলে ওদের সমস্ত কার্যকলাপই সে দেখতে পাবে। অনুশোচনা জনাব, জেলেশ্বরে বলল পোকার পিঠ। হতে পারে, জবাব দিল অপরজন। আমি অন্যদের চেয়ে ভালো এই দাবি করছি না, কিন্তু নিজের লোকের পিঠে ছুরি মারা কিংবা শকুনের খোরাক হওয়ার জন্য কারোকে পাহাড় থেকে ঝুলিয়ে দেয়া, এগুলো অন্তত করি না। না, আমি নেই এর মধ্যে। ও, বার্ডের ব্যাপারটা ছিল একটা নিছক দুর্ঘটনা, আর ওই লোকটার সঙ্গে আমরা একটু রগড় করছিলাম আর কি, প্রতিবাদ করলো ডেক্সটার। যদিও ওর হাসি দোকানে গিয়ে ঠেকল। ক্রোধে বেঁকে গেল খরবাকায় বন্দুকবাজের ঠোঁট। ওসব ফালতু পেঁচালে কাজ হবে না ডেক্স, বলল সে। বোঝা গেছে, আমি আর নেই। কারো কিছু বলার আছে? জেনাপের কথায় প্রচ্ছন্ন হুমকি আছে, এটা ওদের বুঝতে না পারার কথা নয়। ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে ও। চোখ দুটো সংকুচিত হয়ে গেছে, পাঞ্জা ছড়ান ও সতর্ক। আর অন্যরা এ মুহূর্তে তাদের সাফল্যের সম্ভাবনা কতটা আছে তাই বিচার করছে মনে মনে। ওকে হত্যা করতে পারবে ওরা, সন্দেহ নেই, কিন্তু জানে ওর থাবা
সদৃশ্য হাত দুটো ভেলকি দেখাতে শুরু করার আগে কোনো মতেই সম্ভব হবে না সেটা, এবং এর ফলে তাদের কারো কারো জীবনে আর একটা সূর্যোদয় দেখার সৌভাগ্য আর কোনোদিন হবে না। ক্ষণকালের জন্য মৃত্যু ইতস্তত করল ঘরটিতে, তারপর বিদায় নিল। সামান্য মাথা ঝাঁকালো জুয়ারি, যেন নিজের ভাবনার প্রত্যুত্তর দিচ্ছে। তারপর বলল, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, অবশ্যই আমরা দুঃখ পাবো চেনাব। তবে এটা স্বাধীন দেশ, প্রত্যেকেরই নিজের রাস্তায় চলার অধিকার আছে। এই আশাটুকু করতে পারি নিশ্চয়। বেঈমানি করবে না তুমি? অবশ্যই। ব্যাপারটাকে তুমি সহজভাবে নিয়েছ, সেজন্য তোমাকে ধন্যবাদ, ইঙ্গিতপূর্ণ গলায় বলল জনাব। বেঈমানি জিনিসটা আমি কোনোদিন করিনি কারো সাথে, এবং আজ বা ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। তোমাদের গোপন কথা আমার কাছে গোপনই থাকবে। তাহলে কি আমরা ধরে নেব তুমি আমাদের বিপক্ষে থাকছ? মুখ খুলল ব্লেইন। যার নিমক খাই তার পক্ষে থাকব। এখন এর অর্থ তুমি যাই করো, জবাব এলো। তোমার কি একটা ধর্ম নেই জনাব? বিদ্রুপ করল পোস্ট অ্যাডামস। আলবত আছে, এটাই আমার বাইবেল। কেন, পাঠ নেবে তুমি? নিচু করে বাঁধা দুই হোলস্টারের ভেতর থেকে বেরিয়ে থাকা ওয়ালনাটের বাট দুটোর উপর বিদ্যুৎ গতিতে চলে গেল ওর হাত। কোমরের কাছ থেকে এমনভাবে বাঁকা হয়ে গেছে খরবাকায় বন্দুকবাজের শরীরের, যেন এখনই লাফিয়ে পড়বে। জ্বলন্ত দৃষ্টিতে শেষোক্ত বক্তার দিকে তাকিয়ে আছে ও। নগ্ন ঘৃণা ফুটে উঠেছে মুখে। পিটি শেষ পর্যন্ত আসন্ন প্রলয়টা ঠেকালো। বহু বন্দুকবাজি দেখেছে সে, জানে এ ধরনের খুনে আছে যারা তাদের লক্ষ্যবস্তুতে চূড়ান্ত আঘাত হানার আগে নিজেকে ক্রোধের আগুনে ঝলসে নেয়। ভাবি কাজটা সম্পর্কে তার মনের কাছ থেকে অনুমতি পাবার জন্য। কোনো রকম গোলাগুলি হবে না এখানে, বলল সে। যে আগে পিস্তল বের করবে আমি নিজেই তাকে খুন করব। না, তোমার কাছ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না পোস্ট। আগেই বলেছি এটা স্বাধীন দেশ। জিনাপের যদি এ খেলায় অংশ নেওয়ার ইচ্ছে না থাকে নেবে না। আর কিছু লুন্ট, আমাদের কিছু জরুরি আলাপ আছে। ব্যাস এটুকু, বলল জিনাপ। এরপরেও যদি এ ব্যাপারে আমাকে কারো কিছু বলার থাকে, জানাই আছে তোমাদের কোথায় পাওয়া যাবে আমাকে। কথাগুলো বলার সময় ওর সংকুচিত চোখজোড়া অ্যাডামসকে জরিপ করছিল। প্রত্যেকেই বুঝতে পেরেছে কার উদ্দেশ্যে ছোড়া হয়েছে চ্যালেঞ্জ, কিন্তু ডবল এক্স এর পাঞ্জা নিরুত্তর রইল। সাহস তার আছে, কিন্তু খরবাকায় বন্দুকবাসটির সঙ্গে লাগতে যাওয়ার অর্থ নিপট মূর্খতা। আরো কয়েকটা মুহূর্ত অপেক্ষা করলো জেনাব, তারপর অবজ্ঞার হাসি হেসে ধীর কদমে পিছিয়ে গেল দরজার কাছে। বাইরে গিয়ে টেনে বন্ধ করে দিল পাল্লা। ঝর্ণার বুকে ওর ছুটন্ত ঘোড়ার পদশব্দ শুনতে না পাওয়া অবধি মুখ খুলতে সাহস পেল না কেউ। একটা কাজের লোককে হারালাম, বলল ডেক্সটার। ওকে বিশ্বাস করাটা কি নিরাপদ? আমি বলছি না, ঠিকই ফাঁস করে দেবে, বলল অ্যাডামস। ওকে শেষ করে দেয়া উচিত ছিল। তুমি নিষেধ করে ভুল করলে পিট, তাই ভেঙচি কাটল জুয়ারি। ওই বোকামিটা করলে এতক্ষণে এখানে 4-5টা লাশ পড়ে থাকতো। চেনাপ আমাদের যে কারো চেয়ে চালু এবং গোলমালের জন্য তৈরি হয়ে এসেছিল। ঠিক আছে, তোমরা যদি মনে করো ওর মুখ বন্ধ করে দেয়া দরকার, হবে তার ব্যবস্থা। ওয়াইজেডে যাচ্ছে ও। আমার মনে হয় না এমন কিছু তারাও আছে ফেরার। টেইলটা যেখানে পাহাড়ের পাশ দিয়ে বাঁক নিয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে গেলে ওর আগেই সেখানে পৌঁছে যেতে পারবে তোমরা। সহজ টার্গেট। আমি মোটেও চিন্তিত নই। জানি না কেন সরে গেল, তবে আমার বিশ্বাস বেইমানিটা অন্তত করবে না। এভাবেই এক ঢিলে 2 পাখি মারল পোকার পিঠ। হত্যাকাণ্ডের
দায়ভার থেকে পরিষ্কার রাখলো নিজের হাত, আবার সেই সাথে কাজটাকে সমর্থনও করলো এবং এমনকি সেটা সমাধান করতে উস্কে দিল অন্যদের। যেমনটি আশা করেছিল ও তড়াক করে নিজের চেয়ার ছাড়ল পোস্ট অ্যাডামস। তখন বন্দুকবাজের চ্যালেঞ্জ মোকাবেলা না করে প্রকাশ্যে হেয় হতে হয়েছে তাকে। এখন আড়াল থেকে তার ঝাল মেটাবে। পরে পস্তানোর চেয়ে আগে ভাগেই নিশ্চিন্ত হয়ে থাকা ভালো। পরে পস্তানোর চেয়ে আগে ভাগেই নিশ্চিত হয়ে থাকা ভালো, বলল সে। আর কে আসবে? আমি। পোস্ট সুসোটাকে কখনোই ভালো লাগেনি আমার, বলল ডবল এক্সের আর একজন। লম্বা তাগড়া জওয়ান, নাম ডাস। আর কেউ? জিজ্ঞেস করলো পোস্ট, চোখ বোলাচ্ছে অন্যদের উপর। পেছন থেকে একটা লোককে ঘায়েল করতে দুজনেও কুলাবে না? ঠোঁট উল্টালো রাটলার। কার ভয় করছো? অন্তত তোমার না, বলে মেদিনী কাঁপিয়ে বেরিয়ে গেল অ্যাডামস। পেছনে পেছনে ডাস। পেছন ডাস। রাইফেলের ভোঁতা গর্জনে চমকে উঠে রাশ টানল কর্টেজ। প্রথমে একটা, তার এক মুহূর্ত পর দ্বিতীয় ও তৃতীয়। পাহাড়ি খাস ধরে চলছিল কর্টেজ। গুলির আওয়াজে নেমে এলো ঢালের নিচে। উন্মুক্ত আকাশের পটভূমিতে থাকলে শত্রুপক্ষের সহজ নিশানা হওয়ার আশঙ্কা রয়েছে। আবার 3টে গুলির শব্দ শোনা গেল। দ্বিতীয়টার প্রায় অব্যবহিত পরেই হলো তৃতীয় গুলি। দুজনের বিপক্ষে একজন, অনুমান করলো কর্টেজ। এক নম্বর শুরু করছে। তারপর নিঃসঙ্গ লোকটা যখন জবাব দিচ্ছে, তার ধোঁয়া তাক করে গুলি ছুটছে 2 নম্বর। ব্যাপারটা দেখা দরকার, ভাবলো ও। মাটিতে নেমে ঝোপের ভেতর ঘোড়া বাঁধলো সে। স্যাডেল থেকে রাইফেলটা নিয়ে নিঃসঙ্গ লোকটা যেখানে আছে বলে আন্দাজ করছে খাড়া চড়াই বেয়ে সেদিকে এগোলো। অল্পটাক যেতেই একটা ঘোড়ার দেখা পেল। কটানোর ঝোপের সাথে বাঁধা, গায়ে ওয়াইজেট মার্কা। এর অদূরে একটা ছোট পাথর চায়ের আড়ালে একজন লোক শুয়ে আছে উপর হয়ে, কাঁধে উইনচেস্টার রিপিটারের কুদো ঠেকান। এক নজরে ওকে চিনতে পারল সে। স্নাপ্ট লোন্ট। ওর মাথায় টুপি নেই, অবিশ্রাম খিস্তি করে চলেছে। হ্যালো জনাব, ব্যাপার কি? কর্টেজ প্রশ্ন করল। উপর হয়ে শোয়া লোকটার মাথা ঘুরে গেল চকিতে, বা হাত পড়ল কোমরে। তারপর বক্তাকে চিনতে সরিয়ে নিল। স্মিথ হাসল সে। টেইল ধরে আসছিলাম, 2 শকুন পেছন থেকে আক্রমণ করেছে, ব্যাখ্যা করলো জনাব। একজন আমার টুপি উড়িয়ে দিয়েছে। ভাগ্যিস আমি বেটে। আর কয়েক ইঞ্চি লম্বা হলে দেখতে হতো না, এতক্ষণে নরকে পৌঁছে যেতাম। চেনো? প্রশ্ন করলো কর্টেজ। একেবারে নিশ্চিত নই, তবে অনুমান করছি, জবাব দিল বন্দুকবাজ। ওপাশে একটা পাথর আছে। তুমি থাকতে চাইলে ওখানে জমে যাও। অবশ্য জোর করছি না, এটা তোমার লড়াই না। থাকতে চাই, গড়িয়ে নির্দেশিত পাথরটার পেছনে চলে গিয়ে উত্তর দিল কর্টেজ। দুজনের বিরুদ্ধে একা ন্যায্য হয় না। তাছাড়া অ্যাম্বুশ ব্যাপারটা আমার একদম পছন্দ না। ঠিক, সমর্থন করলো জনাব। নেকড়েগুলোকে আমরা একটু চমকে দেব। আমার ধোয়া লক্ষ্য করে গুলি ছুটছে ওরা। 2 নম্বর গুলি করবে। একটা উচিত শিক্ষা দিয়ে দিও বাচাধনকে। অবতলে একটা জায়গায় শুয়ে আছে ওরা। 20 গজ নিচেই বাথানের রাস্তা। তার ওপাশে এক ফালি সমতল ঘেঁষো জমি, 300-400 গজ চওড়া। ঘেঁষো জমির শেষ প্রান্ত আবার উঁচু হয়ে গেছে এবং সেখানে কিছু ভাঙাচোরা পাথরখণ্ড আর ঝোপঝাড়ের আড়াল রয়েছে। ওত পেতে থাকার জন্য আদর্শ স্থান। গুপ্তঘাতক ব্যর্থ হলেও নির্ভয়ে এগোন সম্ভব নয় তার দিকে, এবং ইচ্ছে করলেই যে কোনো সময় চুপিসারে ছটকে পড়তে পারবে সে। কর্টেজের নাক বরাবর একটা ঝোপের ভেতর কান ফাটান আওয়াজ শোনা গেল এবার।
ধোঁয়া উঠছে খানিকটা। চেনাব জবাব দিল। সঙ্গে সঙ্গে আনুমানিক 10 গজ ডানের ঝোপ থেকে ছুটে এলো আর একটা গুলি। চেনাব যে পাথরের আড়ালে আশ্রয় নিয়েছে, বুলেটের ঘষায় তার চলটা উঠে গেল। 2 নম্বর আত্মতায়ীর উদ্দেশ্যে পরপর দুবার গুলি বর্ষণ করলো কর্টেজ। পরক্ষণে অস্ফুট একটা কাতরানির শব্দ শোনা গেল। কি হলো, লেগেছে? খড়খড়ে গলায় প্রশ্ন করলো কেউ একজন। কানের লতিটা পুড়িয়ে দিয়েছে। খতম কর বেজন্মাটাকে, জবাব এলো। বেটা গেল কিভাবে ওখানে? ফরিং নাকি? ওটা সম্ভবত ডাস, অন্যজন পোস্ট অ্যাডামস। ওর খোনা গলা আমি শুনলেই চিনতে পারি, মন্তব্য করলো স্ন্যাপ। হুঁশিয়ার, আবার শুরু করছি আমি। স্বল্প সময়ের ব্যবধানে পাল্টা জবাব এলো দুবার। হাতের বায়ে যে গুপ্তঘাতক বসে রয়েছে তার ধোয়া লক্ষ্য করে একটা বুলেট ছুড়ল কর্টেজ। আর এক দফা খিস্তি শোনা গেল এবং উদ্বিগ্ন স্বরে সঙ্গীর কুশল জানতে চাইল অপরজন। আবার তোমাকে ঘায়েল করেছে ও? ও, রাগে গড় গড় করে উঠল আহত লোকটা। কাকে তুমি ও বলছো? ওরা দুজন। এই গুলিটা অন্তত 20 গজ তফাত থেকে এসেছে। কই, ফালতু বকবক না করে এখানে এসে আমার হাতটা বেঁধে দাও। ডাস মিয়াকে বোধহয় আমি একটু বেকায়দায় ফেলে দিয়েছি। কর্টেজ হাসলো। লোকটা মনে হয় সিসকাদনে। একবার দেখতে পেলে হয়, জীবনের তরে ঠান্ডা করে দেব, রায় ঘোষণা করলো চেনাব। শালারা এখন নির্ঘাত পালাবে। 15 মিনিট কেটে গেছে, নতুন কিছু ঘটেনি। এবার চেনাব গুলি করলো, কিন্তু কোনো জবাব নেই বিপক্ষ দলের। অনড়ভাবে নিজেদের জায়গায় শুয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো ওরা। তারপর আবার গুলি ছুড়ল চেনাব। বেগেছে বলে উঠে দাঁড়ালো সে। রাইফেল তৈরি, সতর্ক চোখে দেখছে উপত্যকার উল্টো দিকে কোনো নড়াচড়ার আভাস মেলে কিনা, কিন্তু কিছুই দেখতে পেল না ও। শত্রু পালিয়ে গেছে বুঝতে পেরে হাঁপ ছাড়ল চেনাব। ধীরে সুস্থে নিচের টেলে নেমে গিয়ে ওর টুপি ঘুরিয়ে নিল। চূড়ার কাছে বুলেটে আঘাতে সাদা হয়ে গেছে 2 জায়গায়। প্রচুর হাওয়া খেলবে। ক্ষতিগ্রস্ত টুপিটা মাথায় চাপিয়ে মন্তব্য করলো বন্দুকবাজ। তবে আমার মতো মাথা গরম লোকের পক্ষে ভালোই। জোর করে হাসতে চেষ্টা করলো ও। তারপর সঙ্গীর দিকে ঘুরে মৃদু কণ্ঠে যোগ করলো, তোমাকে ধন্যবাদ। ধেৎ, এর কোনো প্রয়োজন নেই স্ন্যাপ, লজ্জা পাচ্ছে কর্টেজ। তোমার সাথে কিসের শত্রুতা ওদের? ডাইনে বায়ে মাথা নাড়ালো বন্দুকবাজ। আমি শুধু এটুকু বলতে পারি, আমার উপর তুমি নির্ভর করতে পারো, বলে ডান হাতটা বাড়িয়ে দিল চেনাব। কর্টেজ উপলব্ধি করলো সে একজন প্রভাবশালী লোকের বন্ধুত্ব অর্জন করতে পেরেছে। ধন্যবাদ, সংক্ষেপে সারল ও। স্যাডলে চেপে নীরবে বাথানের পথ ধরল ওরা। মাঝে মাঝে প্রতিবেশী খরবাকায় লোকটার দিকে আর চোখে তাকাচ্ছে কর্টেজ। ও শুধু একটিবার মুখ খুললেই কাজটা পানির মতো সহজ হয়ে যেত ওর পক্ষে, কিন্তু জানে কাপুরুষের মতো ওর প্রাণনাশের চেষ্টা সত্ত্বেও চেনাব মুখ খুলবে না। প্রাক্তন সহযোগীদের প্রতি বন্দুকবাজের এই আনুগত্যের কারণে ওর উপর কর্টেজের যোদ্ধা বেড়ে গেল কয়েক গুণ। বাথানের বিরুদ্ধে যে দলটা কাজ করছে, কর্টেজ নিশ্চিত চেনাবের যোগ সাজস ছিল তাদের সঙ্গে, এবং এখন বিশেষ কোনো কারণে সেই আঁতাত ছিন্ন করেছে। ওরা যখন ব্যাংক হাউসে পৌঁছলো, রাতের আহার পর্ব চলছে। সঙ্গীর পেছন পেছন ভেতরে ঢোকার সময় ফোরম্যানের অভিব্যক্তি লক্ষ্য করল কর্টেজ। দেখলো প্রথমে ঈষৎ বিস্মিত হলো সে, তারপর কুৎসিত হাসিতে মুখ ভরে গেল। একটু বাদে বোঝা গেল চেনাবের চোখেও পরিবর্তনটা ধরা পড়েছিল। বুঝলে, জঙ্গলে এই পাশটা খুব গরম হয়ে উঠছে। একটা খালি চেয়ারে বসে পড়ে হালকা চালে শখ উদ্দেশ্যে বলল সে। আজ বিকেলে পাহাড়ের কাছে ডবল এক্সের 2 লোক অ্যাম্বুশ করেছিল আমাকে। কি, কারা? প্রশ্ন করলো সিম্পল। পোস্ট অ্যাডামস আর ডাস, জবাব দিল লোন। কিভাবে জানলে? দেখেছ? জেরা করলো সাপ। গলা শুনেছি, সংক্ষেপে বলল লোন।
মনে হয় ডাস্টকে খানিকটা জখমও করতে পেরেছি। ওদের একজন আমার টুপির চাঁদি খারাপ করে দিয়েছে শালা। আমার হায়াত বাড়ল, মন্তব্য করলো ডার্টি। কিন্তু হঠাৎ ওরা এরকম করতে গেল কেন জনাব? বন্দুকবাজ এবার সরাসরি ফোরম্যানের চোখে চোখ রাখল। হুকুম বোধ হয়, নিরুত্তাপ কণ্ঠে বলল সে। নিজের বুদ্ধিতে এ কাজ করার সাহস ওই দুটোর একটারও নেই। ডবল এক্স বাড়াবাড়ি শুরু করেছে, হুঙ্কার দিল ডার্টি। ওদের একটা শিক্ষা পাওনা হয়েছে। এখানে ওসব চলবে না ডার্টি, বাদ সাধল ফোরম্যান ব্লেইন। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি আমরা। চেনাপের সমস্যা চেনাপ একাই সামলাতে পারবে আলবত, এবং যখন নেকড়ের সাথে লাগতে চাইবে ও আমাকেও পাশে পাবে, জবাব দিল ঠোঁটকাটা পাঞ্চার। আহারের পর ব্যাংক হাউস থেকে বেরিয়ে এলো কর্টেজ। অলসভাবে হাঁটতে হাঁটতে কোরালের ধারে চলে এলো। রেইলে চড়ে বসে সিগারেট ফুঁকতে লাগলো আয়েশ করে। চাঁদ নেই, তবু আকাশটা অসংখ্য হীরকখচিত মখমলের চাঁদোয়া মনে হয়। মৃদমন্দ পাহাড়ি হাওয়ায় পাইন সুরভি ভাসছে। ব্যাংক হাউসের অস্পষ্ট মৃদু কলরব শোনা যাচ্ছে এখানে বসেও। থেকে থেকে জোরে হেসে উঠছে কেউ কেউ। ওর পেছনে নড়াচড়া করছে স্টলে বাঁধা ঘোড়াগুলো, ঘাস চিবোচ্ছে ওরা। চমৎকার শান্ত নিরিবিলি পরিবেশ, অথচ এরই মাঝে ডাকাতি আর হত্যার পরিকল্পনা আচ্ছে মানুষ, এবং তা বাস্তবায়িত হচ্ছে। রান্স হাউসের আলোকিত জানালাগুলোর উপর চোখ পড়তে আনমনা হয়ে গেল সে। ভাবতে চেষ্টা করছে নরিন কি করছে এখন। লক্ষ্য করল না ঠিক ওই সময়ে আস্তবলের বেড়া ঘেঁষে নিঃসারে একটা ছায়া এগিয়ে আসছে। নড়বে না, ধমকে উঠল কেউ একজন। সহজাত অভ্যাস বসে জমে গেল কর্টে। তারপর ঘাড় ফেরাতে একটা নিকোষ কালো গান মাজলের মুখোমুখি হলো। ওটার পেছনে মিটমিটি হাসছে ল্যারি। বলো, রাগ করনি? আমোদে গলায় যোগ করলো যুবক। করিনি, জবাব দিল কর্টেজ। রেইলের সাথে বা পায়ের গোড়ালি আংটার মতো করে বাঁধিয়ে রেখেছিল, আলগোসে সরিয়ে আনলো। সাপের সবলের মতো আচমকা আঘাত আনলো ওর বুটের ডগা। লাথি মেরে শূন্যে পাঠিয়ে দিল আলতোভাবে ধরে থাকা পিস্তলটা। তারপর অনুপ্রবেশকারীর উপর ঝাঁপিয়ে পড়ল সে, এবং দুজনেই মাটিতে পড়ে গেল একসাথে। নিচে ল্যারি। করিনি, পুনরাবৃত্তি করল কর্টেজ। রাগ করব কেন, খুশি হয়েছি বলে নতুন উদ্যমে নরম খড়ের গাদায় শিষ্যের মুখখানা ঠেসে ধরল। ছাড়ো ছাড়ো, লাগছে। দুর্বলভাবে মেঝেতে ডানা ঝাপটালো ল্যারি। ঘাট মানছি বুড়ো খোকা, আর করব না। শিষ্যকে নিষ্কৃতি দিয়ে উঠে দাঁড়ালো কর্টেজ। নিজের গায়ের ধুলো ঝাড়ল প্রথমে, তারপর অন্যজনের দিকে সাহায্যের হাত বাড়ালো, এত জোরে যে আবার ঝড় বইল প্রতিবাদের। থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, বলল ল্যারি। আমি কার্পেট নই। কি দিয়ে ঝাড়ছ? মুগুর? হাত, জবাব এলো। হাত? আটকে উঠল ল্যারি। এবার থেকে খুঁটির ময়লা ঝেড়ো। পিস্তলটা কুড়িয়ে নিয়ে পোলেস্টারে গুজে রাখলো পাঞ্চার। একটা সিগারেট বানালো সে। ধরিয়ে রেইলে উঠে আস্তবলের বেড়ার গায়ে হেলান দিয়ে বসলো। এরপর আর ঘুষ দিলেও আমি কোনো খবর দিচ্ছি না তোমাকে, কপট রাগে ঘোষণা করলো ল্যারি। ওর পাশে এসে বসলো কর্টেজ। বলে ফেল, তারা লাগালো সে, নইলে আবার কিন্তু দলাই মলাই শুরু করব। একটু তফাতে সরে গেল কাউবয়। চুরি রহস্য ভেদ করেছি, সাড়ম্বরে শুরু করলো ও। গাছের পাতারা করছে যখনই ঝড় ওঠে। বাউলি কেটে উল্টো হাতের চর এড়িয়ে গেল ল্যারি। তারপর যোগ করলো, সুন্দরীর সঙ্গে কাল বেরিয়েছ তুমি। এখন থেকে ঠিক করেছি ডন বলে ডাকবো তোমাকে। ডন জুয়ানের সংক্ষেপ, বুঝলে? রসিকতা রাখো, এখন আর তুমি ছেলে মানুষটি নও। তিরস্কার করলো ওস্তাদ।
সে তোমার যে নামে ইচ্ছে হয় ডাকবে, কিন্তু তার আগে বলো কথাটা শুনলে কোথায়? রাটলার সব্বাইকে বলেছে তোমাকে ছোট করার জন্য। উঠে পড়ে লেগেছে বেটা। চুপ করে আছে কর্টেজ, ভাবছে। বুঝতে পারছে ল্যারিকে পুরোপুরি বিশ্বাস করা চলে। প্রথম সাক্ষাতেই ওকে ভালো লেগে গিয়েছিল ওর। তখন থেকেই ওরা বন্ধু। চিলেশ হাসি ঠাট্টার আড়ালে আন্তরিক টান অনুভব করে একে অন্যের প্রতি একে অন্যের প্রতি, যদিও দুজনের কেউই তা স্বীকার করবে না প্রকাশ্যে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল কর্টেজ। তোমাকে আমার কিছু জানাবার আছে, বলল। বলে ফেলো উস্তাদ, আমার তর সইছে না। ল্যারি ফুটছে ডগবগিয়ে। আহ, কাছে এসো। একগাল হাসলো কর্টেজ। বাগড়া দেবে না মাঝখানে, চুপচাপ শুনে যাবে। নিচু স্বরে জনাবের লাঞ্ছিত হওয়ার ঘটনা বয়ান করল সে। ওর সহকর্মীদের কাছে এটা গরম খবর। জুয়ারির মুখ থেকে ব্লেন ব্যাপারটা শুনলেও বেমালুম চেপে গেছে। অন্যদের মধ্যে কেবল জনাবি গিয়েছিল শহরে, কিন্তু বেশি কথা বলা ওর ধাতের বাইরে। স্ব-উৎসাহে পুরোটা শুনল ল্যারি, যদিও ফোরন কাটল মাঝে মধ্যে। তারপর কর্টেজ যখন উদ্ধার পর্বের ঘটনা বলতে নিল, একদম গুম মেরে গেল। কাহিনী বলা শেষ হলে ধীরে ধীরে প্রায় স্বগুক্তির ঢঙে ও বলল, তোমার ভাগ্যটাই ভালো। আমি ফোরম্যানের দায়িত্বের কথা বলছি। খুব শিগগিরই পেয়ে যাবে। মানে? জিজ্ঞেস করলো ওর বন্ধু। কেন? জবাব দিল ল্যারি। বইতে হামেশা এরকমটাই ঘটে। সুদর্শন নায়ক ধ্বংস স্তূপের ভেতর থেকে উদ্ধার করে অশ্রু সজল নায়িকার কোমল নাজুক দেহ। এরপর? কিন্তু তোমার চোখ থেকেই পানি ঝরবে। মাঝপথে বাধা দিল কর্টেজ। এখন চেনাপের ঘটনাটা থেকে কি বুঝতে পারলে? ওই প্রসঙ্গে ওর নিজের ভূমিকার কথাও খুলে বলল। মিলছে না ঠিক। একটুক্ষণ চিন্তা করে জবাব দিল ল্যারি। ভাবছি ওদের বিচ্ছেদটা হলো কেন। দুঃখের বিষয়, মুখ খুলবে না ও। তবে লোকটা কিন্তু বিশ্বস্ত। চেনাপের কথা বলছি। ওকে আমার বরাবরই খুব পছন্দ। এর পেছনে আরো গভীর কোনো রহস্য আছে। চিন্তাচ্ছন্ন কণ্ঠে বলল কর্টেজ। এটা সেফ গরু চুরির ব্যাপার না। সমস্যা হচ্ছে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। যাকে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। ঠিক, সায় দিল ল্যারি। তারপর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা মন্তব্য জুড়ল। মিস্টার ডন, আমি দোয়া করি তুমি ওকে পাও। না, তোমার বুদ্ধিশুদ্ধি আর কবে হবে? হাই তুলল কর্টেজ। কেবল এটুকু জেনে রাখো, মেয়েদের দিকে তাকাবার সময় আমার এখন নেই। এই ঝামেলাটা চুকলেই এমন কিছুতে হাত দেব যেটা শেষ হতে বহু সময় লাগে। কাজটা যদি দুজনে করা সম্ভব হয়, আমার কথাটা স্মরণ রেখো, অনুরোধ করল ল্যারি। অবশ্যই, অন্তর থেকে জবাব দিল ওর বন্ধু। চলি তাহলে। আর মোরা ভাঙল ল্যারি। ঘুমাবো। অগ্রজ তুল্য বন্ধুকে বিদায় জানিয়ে অন্ধকারে মিলিয়ে গেল কাউবয়। কোরালের রেলিংয়ে চুপচাপ বসে থাকে কর্টেজ। মনটা বিক্ষিপ্ত লাগছে ওর। অনিচ্ছা সত্ত্বেও রাঞ্চ হাউজের আলোকিত জানালাগুলোর দিকে ওর দৃষ্টি ঘুরে গেল। এও কি হয় কখনো? ভাবতেও অবাক লাগছে কর্টেজের। ওরকম একটা মেয়ে ওর মতো ছন্নছাড়া মানুষকে ভালোবাসতে পারে, অথচ এখানে সেটাই ঘটেছে। অবস্থার গতিতে মেয়েটাকে কাল পাজাকোলা করে উপরে তুলে আনতে হয়েছিল। তখন অচেতন ছিল, কিছুই টের পায়নি। কটেজের মনে হয় ওর ঘাড়ে মেয়েটার হাতের ছোঁয়া এখনো যেন লেগে রয়েছে। এরকম হয় মাঝে সাঝে। চিরবাউন্ডেলে নিঃসঙ্গ লোকদেরও কখনো কখনো ইচ্ছা জাগে নির্বাধার। স্বপ্ন দেখে স্ত্রীর সন্তান সন্ততিতে ভরে উঠেছে তার ঘর। তারপর একরকম ঝেঁটিয়ে চিন্তাটা দূর করলো ও। আর কতবার বলবো, এ পথ তোমার নয়, নিজেকে শাসন করলো কর্টেজ। রেল থেকে নেমে ব্যাংক হাউসের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। টের পেল না কথাটা সে অন্তর থেকে বলেনি। নয়,
ফ্রাই প্যান রাঞ্চ ওয়াইজেডের পশ্চিমে অবস্থিত। সরু এক ফালি পাহাড়ি জমি বিভক্ত করে রেখেছে দুই রেঞ্জের সীমানা। ভয়ঙ্কর দুর্গম জায়গা, পারাপার হওয়া কঠিন। তবু এই বাধার মাঝেও দু এক জায়গায় সমতল মেঠোপথ রয়েছে। এর একটা বাটকে যেখানে হত্যা করা হয়েছিল সেই কেবিন থেকে খুব বেশি দূরে নয়। এই ফাঁকগুলো বেড়া দিয়ে ঘিরে ফেলার প্রয়োজনীয়তা বহুকাল ধরেই স্বীকার করে আসছে দুই মালিক, কিন্তু লাইন রাইডারদের নিয়ত অভিযোগ সত্ত্বেও তা কার্যকর হয়নি। গেল সপ্তাহখানেক ধরে ভীষণ কর্মব্যস্ততা যাচ্ছে ফ্রাই প্যান আউটফিটের। কুবে চালান দেওয়ার লক্ষ্যে গরু জড়ো করছে। ইতিমধ্যেই প্রায় পাঁচেক ধরা হয়ে গেছে। এ মুহূর্তে রাঞ্চ হাউস থেকে মাত্র কয়েক মাইল দূরে তরতাজা পুষ্ট ঘেঁষো জমিতে অপেক্ষা করছে ওরা চূড়ান্ত বাছাইয়ের পর বগান ধরতে সবচেয়ে কাছের রেল স্টেশন অভিমুখে রওনা হওয়ার জন্য। নিস্তব্ধ নিশুতি রাত, গুটিকত তারা দৃষ্টিগোচর হচ্ছে কেবল। নিশ্চিন্ত মনে জাবর কাটছে পশুগুলো। জমির সীমানায় টহল দিচ্ছে একজন নিঃসঙ্গ ঘোড়সওয়ার। অন্ধকারের ভেতর আবছাভাবে ওর কাঠামোটাই চোখে পড়ছে শুধু। দেখলে গা ছমছম করে ওঠে। নিজের একাকিত্ব ঢাকতে কিংবা হয়তো ভয় কাটাতেই একঘেয়ে সুরে গান ধরেছে পাহারাদার। কাউবয় সমাজে প্রচলিত অথচ অশ্রাব্য সাফার অযোগ্য প্রেম সঙ্গীত। হঠাৎ একটা কয়টের ডাক ভেসে এলো। চমকে উঠে রাশ টানলো অশ্বারোহী। চোখ পিটপিট করে অন্ধকারের ভেতর তাকালো। মনে হলো আওয়াজটা ওর সামনের দিক থেকে এসেছে। এক মুহূর্ত পর ভেসে এলো আর একটা চিৎকার, এবার পেছন থেকে। আশ্চর্য, বিড়বিড় করে বলল টহলদার, নিশ্চয় দুটো। একটার পক্ষে এত তাড়াতাড়ি জায়গা বদল করা সম্ভব না। ডাকের ধরনটাও আলাদা। আয়, তোদের চামড়া দিয়ে আজ ডুগডুগি বানাবো। হোলস্টারের পিস্তলটা ঢিলে করে দিল সে। ধীর গতিতে এগিয়ে চলল। অন্ধকারের ভেতর আর একজন অশ্বারোহীকে অস্পষ্টভাবে দেখা গেল। অভ্যাসবশত কাউবয়ের ডান হাত চলে গেল 6 শুটারের কাছে। কে, লাকি? জিজ্ঞেস করলো সে। কোনো উত্তর না পাওয়ায় যোগ করলো, কি ব্যাপার, কথা বলছো না যে? ঠান্ডায় জমে যাওয়ার ভয় করছো নাকি? জবাবে মৃদু হাসির শব্দ ভেসে এলো। হাত নাড়ল ছায়ামূর্তি। মৃদু শিশের আওয়াজ পাওয়া গেল। একটা সরে যাওয়ার ফুরসত পেল না কাউবয়। চুপ করে দড়ির ফাঁস ওর কাঁধ গলে কোমরের কাছে এঁটে বসলো এবং হ্যাঁচকা টান মেরে স্যালুন থেকে ফেলে দিল ওকে। তবু পতনকালে বুদ্ধি হারালো না সে। চকিতে পিস্তল বের করে দ্রুত পরপর দুবার গুলি ছুড়ল শূন্যে। পর মুহূর্তে কপালে বন্দুকের নলের বাড়ি পড়তে জ্ঞান হারালো। এবার অন্যান্য অশ্বারোহী বেরিয়ে এলো অন্ধকার করে। জলদি করো, নির্দেশ দিল ওদের একজন। যে কটা সামলাতে পারবে নিয়ে বাকিগুলোকে উল্টো দিকে তাড়িয়ে দাও। তাড়াতাড়ি করতে হবে আমাদের। হারামিটা সংকেত দিয়েছে, এখনই ছুটে আসবে সবাই। বলে অচেতন কাউবয়ের পাজরে সজোরে লাথি মারল গরুচোর। হানাদারেরা সকলেই নিজেদের কাজে পটু। দ্রুত হাত চালিয়ে মূল পাল থেকে বেশ কিছু গরু আলাদা করে ফেলল ওরা। উত্তর পূর্ব দিকে রওনা করে দিল। এক পাল শান্ত গরু বাছুরকে মুহূর্তের ভেতর ক্ষিপ্ত, ভীত, সন্তুষ্ট করে তোলা যে এমন কিছু শক্ত নয়, ছিনতাইবাজদের তা ভালোই জানা আছে। চোরাই জানোয়ারগুলো যখন যথেষ্ট দূরে চলে গেল, তখন আবার ফিরে এলো দুজন হানাদার। সচিৎকারে স্যাডল ব্যাঙ্গেটের বাড়ি দিয়ে অল্পক্ষণের মধ্যেই সন্তুষ্ট পালটাকে ছত্রভঙ্গ করে দিল ওরা। বিকট রবে ছুটতে শুরু করলো গরুগুলো। কাজ প্রায় শেষ করে এনেছে দুই হানাদার। এমন সময় মাটিতে ছুটন্ত খুরের শব্দ তুলে ঘটনাস্থলে উপস্থিত হলো আর একজন অশ্বারোহী। চার্লি, তুমি কোথায়? হাঁক দিল সে। তোমার সংকেত পেয়েই এসেছি। ব্যাপার কি? তারপর সহসায় গোলমালটা কোথায় বুঝতে পারলো কাউবয়।
নিচু স্বরে গাল বুকে পিস্তল বের করলো সে। গুলি ছুড়ল। অগ্নিশিখার ঝলকানিতে চিরে গেল আধার। একজন হামলাকারী কোকিয়ে উঠল। ওর সঙ্গী নিজের কম্বলখানা ফেলে দিয়ে কিছু একটা তুলে নিল স্যাডল থেকে। পটাং করে আজব ধরনের একটা আওয়াজ শোনা গেল। একবার খাবি খেল কাউবয়। ঘোড়া থেকে লুটিয়ে পড়ার দশা হলো। কিন্তু যে লোক তার জাগ্রত মুহূর্তগুলোর বেশিটাই ব্যয় করেছে স্যাডলে চেপে, দুঃসময়ে তার সেই অভিজ্ঞতাই উদ্ধার করতে এগিয়ে এলো তাকে। দুর্বল হাঁটুদয়ের সাহায্যে আঁকড়ে ধরে বনে ঘুরিয়ে ফেলল ও ঊর্ধ্বশ্বাসে বাথানের উদ্দেশ্যে ছুটল। বেশি দূর যেতে পারবে না, বলল একজন হানাদার। লেগেছে তোমার? কাঁধের চামড়া তুলে ফেলেছে। উফ, রক্ত পড়ছে। তবে ওটা পরে দেখলেও চলবে, আপাতত ভাগতে হবে আমাদের। এলো ডাকাত দলের বাকি সদস্যরা যেদিকে গেছে, পেটে স্পার মেরে নিজেদের ঘোড়া সেদিকে ছোটালো ওরা। মিলিয়ে গেল রাতের অন্ধকারে। ওদিকে ক্ষুদ্রাকায় সাহসী কাউপনি পিঠে প্রায় সঙ্গহীন একটা বোঝা নিয়ে সরাসরি ছুটে চলেছে বাড়ির দিকে। তাড়াতাড়ি পৌঁছান দরকার, এটা উপলব্ধি করেই যেন ব্যাংক হাউসের দোরগোড়া এসে আচমকা থেমে যাওয়ার আগে পর্যন্ত গতিবেগ কোথাও এক বিন্দু কমালো না ও। খুরের শব্দ শুনে ভেতরের বাসিন্দাদের একজন কে এসেছে দেখতে বেরিয়ে এলো বাইরে। ওরই হাঁক ডাকে ছুটে বেরোলো অন্যরা। স্যাডল হর্নের উপর হয়ে পড়ে থাকা অজ্ঞান দেহটাকে সবাই মিলে ধরাধরি করে নামিয়ে ব্যাংক হাউসে নিয়ে গিয়ে শুইয়ে দিল বেঞ্চের উপর। একজন ছুটল মনিবকে ডেকে আনতে। হায় খোদা, লাকির এ হাল কে করলো? চেঁচিয়ে উঠল এক সহকর্মী। কাঁধে তীর বিঁধেছে, ব্যাপারটা কি? খবর পেয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো লিভিং ফ্রাই প্যানের মালিক। কার চোট লেগেছে? কি হয়েছে? এক নিঃশ্বাসে দুটো প্রশ্ন করল সে। লোমাসের আচ্ছা বিপদই মনে হয়, জবাব দিল ওর ফোরম্যান ডার্ক আইডন। আহত লোক তার উপর ঝুঁকে আছে সে। শার্ট আর গেঞ্জি ছিঁড়ে ক্ষতস্থানটা উন্মুক্ত করে রাখলো ও। আহত লোকটার উপর ঝুঁকে আছে সে। শার্ট আর গেঞ্জি ছিঁড়ে ক্ষতস্থানটা উন্মুক্ত করে রাখলো ও। একটা তীর মাংস এফোর ওপর করে ঢুকে গেছে। কণ্ঠার হাড়ের ঠিক নিচেই দেখা যাচ্ছে পালকখচিত শেষ মাথা। পিঠের দিকে বেরিয়ে আছে তার কাটা লাগান হিংস্র ফলা। অ্যাপাচি স্বর, বলল ডার্ক। অত্যন্ত সাবধানে পালক এনে নিচ থেকে সদদণ্ডটা ভেঙে ফেলল সে। আহত কাউবয়কে কাত করে দু আঙুলের তীরের ফলা চেপে ধরে ধীরে ধীরে টেনে ক্ষতস্থান থেকে বের করলো ওটা। তারপর একজন দক্ষ ডাক্তারের মতোই নৈপুণ্যের সঙ্গে শার্টের ছেঁড়া টুকরো দিয়ে রক্ত মুছে যত্ন সহকারে ব্যান্ডেজ বেঁধে দিল। ডার্ক জীবনে বহু জখমের পরিচর্যা করেছে। দুরন্ত যৌবনের টানে ও পশ্চিমে চলে আসার ফলে পূবের বহু লোক হারিয়েছে একজন অভিজ্ঞ চিকিৎসককে। লাকি ওর নামের মর্যাদা রেখেছে। নিজের হাতের কাজ পরীক্ষা করে মন্তব্য করল ফোরম্যান। আর 2-1 ইঞ্চি নিচে লাগলে ফুসফুসটাই যেত। এখন হপ্তাহ 2-3 ভেতর একদম ভালো হয়ে যাবে। ঘোড়ার পিঠে ও এতক্ষণ বসে থাকলো কিভাবে, সেটাই অবাক কাণ্ড। অসুস্থ কাউবয়ের চোখের পাতা কেঁপে উঠল মৃদু। তারপর তাকালো ধীরে ধীরে। উঠে বসতে চাইছিল, পারল না। দুর্বলভাবে শুয়ে পড়ল আবার। ফোরম্যান একটা গিলাসে করে 3 আউন্স পরিমাণ হুইস্কি ধরিয়ে দিল ওর হাতে। তারপর সেটা উঁচু করে ধরল ঠোঁটের কাছে। কি হয়েছে লাকি? সম্ভব হলে খুলে বলো আমাদের, বলল সে। কড়া নির্জলা স্পিরিট আর তার ফোরম্যানের পরিচিত কণ্ঠ বাস্তবে ফিরিয়ে আনলো কাউবয়কে। কথা বলার শক্তি জোগালো। ইঞ্জন, জানালো সে, গরু চুরি করেছে। খুব সম্ভব মারা গেছে বুড়ো চার্লি। গুলির আওয়াজ পেয়ে আমি ওদের মাঝে গিয়ে পড়ি। বোধহয় জখম করেছি একটাকে।
হাঁপাতে হাঁপাতে ফের শুয়ে পড়ল লাকি লোমাস। ওর দেয়া তথ্য সহকর্মীদের ভেতর চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষ্য করল না। প্রত্যেকেই ক্ষিপ্ত হয়ে উঠেছে, কিন্তু জব লিমিং এর ক্রোধ সকলকে ছাপিয়ে গেল। কাঠখোট্টা লোক লিমিং, খিটখিটে স্বভাবের কারণে স্থানীয় সমাজে দুর্নাম আছে ওর। আড়ালে লোকে ওকে বদমেজাজ বলে সম্বোধন করে। এই মেজাজের ব্যাপারটা বাদ দিলে এমনিতে ও একজন সৎ ব্যবসায়ী, মালিক হিসেবে সুবিবেচক। এ মুহূর্তে তার মাথার ঠিক নেই। ঝাঁপিয়ে পড়ো, হুঙ্কার দিল সে। সবাই জেলদার বন্দুক আর ঘোড়া বের করো। বাবুর্চি, ও বেটা আবার গেল কোন চুলোয়? ও, এই যে তুমি, ডাকার সঙ্গে সঙ্গে আসো না কেন? খাবার জড়ো করো কিছু এখনই, তারপর লোমাসের দিকে খেয়াল রাখবে। ওই খুনি কুত্তাগুলোকে ধরতে দরকার হলে নরক অবধি ধাওয়া করব আমরা। অবশ্যই ওদের ধরবো আমরা, বলল ডার্ক, এবং লাকির গলায় নরমুন্ডের মালা দেব। 15 মিনিটের মধ্যে 12 জন ঘোড়সওয়ার গরুর পাল যেখানে রাখা হয়েছিল তার উদ্দেশ্যে ছুটল। শিগগিরই গন্তব্যে পৌঁছে গেল ওরা। ছড়িয়ে পড়ল নিখোঁজ কাউবয়ের সন্ধানে। ডার্কি প্রথম দেখতে পেল মুখ থুবড়ে পড়ে থাকা দেহটা। ওর ডাকে লিমিং এবং অন্যরা দৌড়ে এলো। হাঁটু গেড়ে আহত লোকটাকে পরীক্ষা করে দেখল ফোরম্যান। কপালে হাত বুলাতে ওর আঙুলে চটচটে রক্ত লেগে গেল। কেউ একজন আলো জ্বালাও, নির্দেশ দিল সে। বেশ কয়েকটা ম্যাচের কাঠি জ্বলে উঠল চারপাশ থেকে। তার আলোয় বোঝা গেল জখমের পরিমাণ। ল্যাশর ফাঁস আটকে ফেলে দিয়েছে মাটিতে। মাথায় পিস্তলের বাড়ি মেরে অজ্ঞান করেছে, জানালো ডার্ক। তেমন মারাত্মক চোট না, ওর মাথাটা মনে হয় পাথরের। আমি যতটা পারি করব। আইডনের শুশ্রূষায় অল্পক্ষণের ভেতর জ্ঞান ফিরে এলো রোগীর। দুর্বল স্বরে দুর্ঘটনা সম্পর্কে তার ফোরম্যানের বক্তব্যই সমর্থন করল সে। আমার মনে হলো মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, বলল কাউবয়। খালি তারা দেখছিলাম চোখে। সঙ্গে লোক দিয়ে ওকেও পাঠিয়ে দেয়া হলো রাঞ্চ হাউসে, সেখানে বাবুর্চির তত্ত্বাবধানে থাকবে। আহত কর্মচারীর সেবা যত্নের ব্যবস্থা যখন সারা হলো, লিমিং তার নিজের সমস্যার প্রতি মনোযোগ ফেরালো। এবং এখানেই দেখা দিল আর এক সমস্যা। ধল প্রহরের ক্ষীণ আলোতেও বুঝতে অসুবিধে হচ্ছিল না কি ঘটেছে। তীব্র দৃষ্টিতে ট্র্যাকগুলো পরীক্ষা করে মালিককে সেটাই সংক্ষেপে জানালো ডার্ক। কিছু গরু নিয়ে উত্তর পূবে গেছে, ওরা পাহাড়ে যাচ্ছে। বাকিগুলো উল্টো দিকে তাড়িয়ে দিয়েছে। মনে হয় যা চুরি করেছে পেলে গেছে তার 4 গুণ। এখন এর কি করবেন আপনি? দুটো দল করো, বলল লিমিং। 5 জনকে সঙ্গে করে তুমি অ্যাপাচিদের পিছু নেবে, আর আমরা ছত্রভঙ্গ গরু ধরে আনব। আমিও আসতাম তোমার সঙ্গে, কিন্তু দুজনেরই রাঞ্চ ফেলে যাওয়া উচিত হবে না। আর তাছাড়া ট্র্যাক পড়ার জন্য তুমি একাই 100। কতগুলো চুরি গেছে বলে তোমার ধারণা? অনেক ছিল, তা 100টার মতো হবে, জবাব দিল ডার্ক। আর একটা ব্যাপার, অত গরু নিয়ে বেশি জোরে ছুটতে পারবে না ওরা। এগিয়ে আছে, তবু আমরা হয়তো পথেই ওদের দেখা পেয়ে যাব। দেখা মাত্র প্রত্যেকটা হারামিকে গুলি করে মারবে, নির্দেশ দিয়ে ঘুরে ছত্রভঙ্গ গরু জড়ো করতে সদল বলে অন্য পথে রওনা হয়ে গেল বাথান মালিক। এখন তাকে একজন ক্রুব্ধ মানুষ বলা হলে সেটা কমিয়েই বলা হয়। একটা হপ্তার হাড় ভাঙা খাটুনি মিস মার হয়ে গেছে এক রাত্রিরে। আবার গোড়া থেকে শুরু করতে হবে সব। উপরন্তু 5 কুড়ি গরু খোয়ানোর শোক। মন মানতে চায় না, কিন্তু লিমিংয়েরও সন্দেহ আছে বলদগুলো উদ্ধার হবে কিনা আদৌ। এই পাহাড়ি দেশটা সে ভালোই চেনে, জানে এরকম বহু জায়গা আছে যেখানে লুটের মাল লুকিয়ে রাখলে খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওর প্রতিবেশীর ক্ষেত্রে যা ঘটছে, এই হামলাও যে তেমনি ইন্ডিয়ানদেরই কুকীর্তি,
এ ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই তার মনে। ইন্ডিয়ানদের প্রতি শ্বেতাঙ্গদের জাত ক্রোধ রয়েছে। লিমিংয়ের বেলায় সেটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন পর বিকেলের দিকে ওয়াইজেডের ফোরম্যান হনহন করে ব্যাংক হাউসে ঢুকল। চাপা বিদ্বেষপূর্ণ উল্লাস খেলা করছে তার চোখে মুখে। কর্টেজ, বস ডাকছেন তোমাকে, জলদি, বলল সে। ইন্ডিয়ানরা ফ্রাই প্যানের অনেকগুলো গরু চুরি করে নিয়ে গেছে। পুরো বদমেজাজ আগুন হয়ে গেছে ক্ষেপে। সেও আছে ওখানে। ও ভেবেছিল বিশদ জানতে মেক্সিকান কাউপাঞ্চার প্রশ্ন করবে, কিন্তু কটেজ নিরাশ করলো ওকে। কেবল দায়সারাভাবে মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। রান্স হাউজের বিশাল লিভিং রুমে সাইমন আর লিভিংয়ের সঙ্গে সাক্ষাৎ হলো ওর। দ্বিতীয়জন অস্থিরভাবে পায়চারি করছে ঘরময়। বোঝাই যায় মেজাজ বিস্ফোরণাত্মক। কোনো রকম ভনিতা না করে সরাসরি কাজের কথা বলল সাইমন। কটেজ, বলল সে, ইনি মিস্টার লিভিং, ফ্রাই প্যানের মালিক। শুনেছ ওর ওখানে হামলা হয়েছে? হ্যাঁ, এইমাত্র ব্লেন সেরকমই কি যেন বলছিল, তবে বিশেষ কিছু না। অতিথিকে আদাব জানিয়ে জবাব দিল কর্টেজ। পরশু রাতের ঘটনা। আমার আউটফিটের দুজনকে আহত করেছে। গরু নিয়ে গেছে প্রায় 100টা। তিক্ত কণ্ঠে বলল লিমিং। এ ব্যাপারে তোমার কি ধারণা? কপাল মন্দ, বলল কর্টেজ নিরীহ গলা। কপাল মন্দ? খেকে উঠল লিমিং। কপাল মন্দ বলে কি ছোকরা? তুমি কিনা বন্ধ করবে চুরি? হ্যাঁ, তুমি আসার পর থেকে অবস্থা বরং আরো খারাপের দিকে যাচ্ছে। একটা খুড়াও তোমার চেয়ে ভালো কাজ দেখাবে। চকিতে লাল হয়ে গেল কর্টেজের তামাটে মুখ। চোয়াল চেপে বসলো পরস্পর। দীর্ঘ কটু ভাষণ শুনতে শুনতে চোখ দুটো সংকুচিত হয়ে গেল। তখনও মেঝে কাঁপিয়ে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে লিমিং। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পুরোপুরি। কিন্তু যে ব্যক্তিটি ওর সমস্ত তিরস্কারের লক্ষ্য, সে ব্যজ্যত শান্ত। আমার বেতনটা কি আপনি দিচ্ছেন সিনর? জিজ্ঞেস করলো কর্টেজ। বন্দুকের গুলির মতো বিস্ফোরিত হলো সাদা মাঠা প্রশ্নটা। ক্রুদ্ধ গরু ব্যবসায়ীর ভিত সম্পূর্ণ নাড়িয়ে দিল। কিন্তু অন্ধ ক্রোধের কারণে তা সে উপলব্ধি করতে পারল না। তার মানে? ব্যাখ্যা দাবি করলো চপ। সোজা ঠান্ডা মাথায় জবাব দিল কর্টেজ। আমাকে গালমন্দ করার অধিকার মাত্র একজনের, যিনি আমার বেতন দেন। একলয়ে আবেগহীন কণ্ঠে উচ্চারিত হয়েছিল কথাগুলো, কিন্তু নিচু স্বরে তারই এক মারাত্মক অর্থ প্রচ্ছন্ন হয়ে উঠল। পাইচারি থামিয়ে কর্টেজের মুখোমুখি হলো লিমিং। তোমার সাহস আছে মানতে হবে, বলল সে। 2 পয়সার জন্য তোমাকে আমি। পকেটে হাত ঢোকালো কর্টেজ। চাহিদা মাফিক 2টো মুদ্রা বের করে বিনা বাক্য ব্যয়ে রাখলো টেবিলে। চ্যালেঞ্জ ছোড়ার এর চাইতে স্পষ্টতর পন্থা আর হয় না। নিমেষে শরীরের সমস্ত রক্ত জমা হলো লিমিংয়ের মুখে এসে। কিন্তু সে কোনো কিছু বলতে পারার আগেই হাল ধরল বুড়ো সাইমন। যথেষ্ট হয়েছে, রুক্ষভাবে বলল সে। চল, একটা কথা তোমার মনে রাখা দরকার। এটা আমার বাড়ি এবং আমার এই কর্মচারীর সঙ্গে তুমি কথা বলছো। এখানে এসব ঝামেলা সহ্য করব না আমি। তোমার ওই রাগ যদি সামলাতে না পারো, এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। মুহূর্তের জন্য ক্রুদ্ধ মানুষটাকে আরো ক্ষিপ্ত দেখালো। তারপর হঠাৎ করেই বদলে গেল মুখভঙ্গি এবং হাসলো মন খুলে। দুঃখিত সাইমন, বলল গরু ব্যবসায়ী। তোমার কথাই ঠিক। খামোখা উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। তোমাদের কারোকেই আঘাত দিতে চাইনি। আসলে আমার এই হতচ্ছাড়া রাগটাই সামলাতেও পারি না। বরাবর এরকম। বাবা মায়ের কাছে শুনেছি, যখন আমার দাঁত ওঠেনি সেই তখন থেকেই নাকি রেগে গেলে আমার দাইমাকে আমি কামড় বসাতাম। ফ্রাই প্যানের ছোকরাগুলো বোঝে, সামনে চুপ করে থাকে, আমার আড়ালে হাসে। হতবাগার দল।
কটেজের দিকে তাকালো লিমিং। রাগ নেই আশা করি। সি। ফ্রাই প্যান মালিককে আন্তরিক হাসি উপহার দিল মেক্সিকান বাঞ্চার। বাস্তবিক তাই। ঘরের পরিবেশ এত আচমকা সম্পূর্ণ বদলে গেল যে গোটা ব্যাপারটাকেই সবাই ধরে নিল একটা নিছক কৌতুক বলে। তবু প্রত্যেকেই উপলব্ধি করছে ক্রমেই এই আকস্মিক মত পরিবর্তনকে ভীরুতা বলা যাবে না। যথেষ্ট সাহস আছে লিমিংয়ের। যেরকম অনায়াসে দুঃখ প্রকাশ করেছে, তেমনি হাসতে হাসতে কাউবয়ের সঙ্গে লড়তে দ্বিধা করত না। কর্টেজও বোঝে এটা, এবং সেজন্যই ফ্রাই প্যান মালিকের প্রতি আরও সমীহ জাগল ওর মনে। তাহলে তো আর কথাই নেই, বলল সাইমন। আপোষে ঝামেলা চুকে যাওয়ায় হালকা বোধ করছে। সব কিছু ওকে খুলে বলো জব। ডাকাতির ঘটনা বিস্তারিত বলল লিমিং। তার কথা শেষ না হওয়া পর্যন্ত কটেজ চুপচাপ শুনে গেল। তারপর শুরু করলো প্রশ্ন। আপনি বলছেন ওরা উত্তর পূর্বে বিগ জিপের দিকে গেছে? সেক্ষেত্রে লাইন হাউসের পাশ দিয়ে ওয়াইজেটকে ডিঙাতে হয়েছে ওদের। সাইমনের উদ্দেশ্যে ফিরল। আপনি জানেন পরশু রাতে আমাদের কে পাহারায় ছিল ওখানে? ব্লেনকেও ঠিক এ কথাই জিজ্ঞেস করেছিলাম আমি। তা ও ডুরান আর নিগারের নাম করল। দুজনেই অভিজ্ঞ লোক। লিমিংকে জানালো ওয়াইজেট মালিক। আমার দেখা হয়েছে ওদের সঙ্গে, দ্ব্যর্থবোধক উক্তি করল লিমিং। এবং আপনার ফোরম্যান স্যান্ডি পার্লারে টেইল হারিয়ে ফেলে? আবার প্রশ্ন করল কাউপাঞ্চার। হ্যাঁ, ও খুব ভালো ট্র্যাকার, তবে মরুভূমি আর ইন্ডিয়ান দুয়ে মিলে আরও শক্ত প্রতিপক্ষ। লাল চামড়াদের আপনি বাদ দিতে পারেন, গরু চুরিতে ওদের কোনো হাত নেই। কিন্তু আমার লোকেরা দেখেছে ওদের। আর লাকির কাঠের তীরটা নিশ্চয় স্বপ্ন নয়, প্রতিবাদ করল গরু ব্যবসায়ী। কটেজের ধারণা এটা শ্বেতাঙ্গদের কাজ, আমাদের ধোঁকা দিতে ইন্ডিয়ান সাজছে, ব্যাখ্যা করল সাইমন। আমার মনে হয় ওর কথায় যুক্তি আছে। ধারণা নয়, আমি জানি, বলল কটেজ। তবে এখনই প্রকাশ করছি না। আচ্ছা, একমত হলো লিমিং। আমাদেরকে তোমার আর কিছু বলার আছে? মাথা নাড়ল অপরজন। প্রমাণ করতে পারবো না, বলল ও। সাবুত পেলেই সব জানতে পাবেন আপনারা। আপাতত শুধু এটুকু বলছি, এটা ছিচকে চুরি না, কোনো বড় সংঘবদ্ধ দলের কাজ, এবং পেছন থেকে কেউ একজন সুতো টানছে। এরকম ভাববার কারণ? জিজ্ঞেস করল সাইমন। এই ভাষা কিছু কথা শুনে ফেলেছি, জবাব মিলল। আপনি ঠিক জানেন আপনার কর্মচারীরা সকলেই বিশ্বস্ত? প্রশ্নটা ফ্রাইং প্যান মালিকের উদ্দেশ্যে করা, এবং এর উত্তরও পাওয়া গেল তৎক্ষণাৎ। আমি ব্যক্তিগতভাবে ওদের প্রত্যেককে জানি, প্রত্যয়ের সঙ্গে জবাব দিল লিমিং। তুমি কি বলতে চাও? আমি কেবল জানতে চাইছি, বলল কটেজ। ওদেরকে আমি চিনি না। তাছাড়া সেরা দরিত কিছু পচা আঁশ অনেক সময় থাকে। ডবল এক্সের ডেক্সটারকে কেমন মনে হয়? পছন্দ করি না। কেন? তা বলতে পারবো না, তবে করি না, অকপট জবাব। তুমি কিছু জানো? না, স্বীকার করতে হলো কর্টেজকে। তবে ওর দলেরই একজন পাহাড়চূড়া থেকে ঝুলিয়ে দিয়েছিল আমাকে। আপনি নিশ্চয় শুনেছেন তামাশা, তাই না? হ্যাঁ, এবং চিনাপকে তুমি যে পাল্টা খেলাটা দেখিয়েছ সেটাও, হাসল লিমিং। সাইলাস বলেছে আমাকে চিনাপ পাথর হয়ে গিয়েছিল ওই সময়। তা বটে, একটু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল বেচারা, স্বীকার করল কটেজ। তখনকার স্মৃতি মনে পড়তে সকৌতুকে ঈষৎ নেচে উঠল ওর চোখ। ওই দলেরই আরও দুজন লোনকে অ্যাম্বুশ করে। ফ্রাই প্যান মালিকের কাছে এটা অজানা তথ্য। বলো কি? চোখ কপালে তুলল সে। নিশ্চয় ওর মৃত্যু সম্পর্কে নিশ্চিত ছিল ওরা। আমার রাগের চাইতেও চেনাপের হাত কয়েক গুণ চালু। ওর পেছনে লাগতে যাওয়ার কারণ জানি না, মনে হয় কেউ হয়তো চায় না আমরা এখানে থাকি, জবাব দিল কটেজ। কিন্তু আমিও ঠিক করেছি থাকবো।
ও যখন বিদায় নিল, অতিথির উদ্দেশ্যে ঘুরে সাইমন জিজ্ঞেস করলো, কেমন বুঝলে লোকটাকে? আমি তো ওকে আমার পক্ষেই পেতে চাইব বেশি করে। জব রায় দিল, কিছু জানো ওর ব্যাপারে? কিচ্ছু না, বলল সাইমন। পোকার পিঠকে পিটিয়ে তক্তা বানাবার পর বার্টন ওকে সাথে করে আনে। বলল চাকরি খুঁজছে। লোকটা কাজের সন্দেহ নেই, তবে আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। ব্লেনের ধারণা ছিনতাইবাজদের সঙ্গে ওর আতাত থাকা অসম্ভব না। তার মানে তোমার ফোরম্যান ওকে পছন্দ করে না? ধূর্ত হাসি ফুটল লিমিংয়ের ঠোঁটে। কাকে পছন্দ করেন না আমাদের মাননীয় ফোরম্যান সাহেব? প্রশ্ন করল একটা নবীন কণ্ঠ। হ্যালো মিস নরি। কর্মোন্নয়নের জন্য মেয়েটার উদ্দেশ্যে ঘুরে দাঁড়িয়ে আন্তরিক সুরে চেঁচিয়ে উঠল জব। মাত্র ঘোড়ায় চেপে বেরিয়ে ফিরছে ও, রক্তিম গণ্ডদেশ, পরিহাস, তরল চোখ আর ছিমছাম গরম দেখে উপভোগ করবার মতো। যখনই দেখা হয় আগের চেয়ে সুন্দর লাগে তোমাকে। তা তুমি ফাইফানের কর্তৃত্ব বুঝে নিতে কবে আসছো বলো? ওদের একটা প্রিয় রসিকতা এটা, লিমিং চিরকুমার। বিয়ের জন্য কেউ পিড়াপিড়ি করলেই বলে নরিনের পথ চেয়ে আছে সে, যতদিন না ওয়াইজেড আমাকে বিদায় দিচ্ছে। হাসল নরিন, তারপর আমোদে গলায় যোগ করলো, কিন্তু তোমার ওই রাগটাকে আমার বড্ড ভয়। হারিয়ে ফেলেছি নরি। দীর্ঘশ্বাস ফেলল লিমিং। কি আবারও? কপট রাগে চোখ পাকালো সুন্দরী। তারপর বলল, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি এখনো। ওই নতুন লোক কটেজের ব্যাপারেই আলাপ করছিল, ব্যাখ্যা করলো জব। তোমার কি মনে হয় ওকে? আমার বিপদে ও আমাকে উদ্ধার করেছে, সুতরাং আমার বক্তব্য একপেশে হয় স্বাভাবিক, নম্র কণ্ঠে জবাব দিল নরিন। তবে আমার ব্যক্তিগত অভিমত, লোকটা সৎ এবং ভদ্র। এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন সবাইকে ধন্যবাদ।